গতকাল হচ্ছে আমরা কনফিউশনগুলো ক্লিয়ার করছি, এখন আমরা প্রশ্ন ব্যাংকটা দেখবো এবং প্রশ্ন ব্যাংক দেখার পর অধ্যায়টা ঠিক কিভাবে পড়বা, কতটুকু পড়বা, কোন জায়গায় বেশি গুরুত্ব দিবা সেই জায়গাটা আমি দেখাই দিব। প্রথমে আমি প্রশ্ন ব্যাংক থেকে দেখাবো যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এবং তুমি খেয়াল করলেই দেখবা যে কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, আবার কিছু টপিক থেকে একদমই প্রশ্ন আসে না। তো যেই টপিক থেকে একদমই প্রশ্ন আসে না এমন অনেক টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট, ফিউচারে আসবে। আবার কিছু টপিক আছে যেগুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না। আর যে টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে সেটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, তুমি জানো। তবে বায়োলজির ক্ষেত্রে একটা ব্যাপার আছে, বোটানি জিওলজি, এখানে আসলে বাদ দেওয়ার মতো টপিক খুব কম। বায়োলজির ক্ষেত্রে তুমি খেয়াল করলেই দেখবা যে বেশিরভাগ জায়গা থেকেই কখনো কখনো প্রশ্ন আসছে, আসতেছে, আসবে এরকম। কিন্তু এই জায়গায় সুবিধাটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সে মোটামুটি আহ, অনেক টপিক আছে যেগুলো আসলে কখনোই প্রশ্ন আসে না, এবং কিছু টপিক আছে যেগুলো বলেই দেওয়া যায় যেগুলো থেকে আসলে প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা মোটামুটি ফার্স্টে প্রশ্ন ব্যাংকটা দেখি। প্রথমে আমরা হচ্ছে আমরা কিন্তু একবার শুরু থেকে শুরু করতেছি, অর্থাৎ আমরা এই তিনটা অধ্যায় ফার্স্টে প্রশ্ন ব্যাংক দেখবো, তারপর হচ্ছে অধ্যায়টা দেখা দিচ্ছি। ফার্স্টে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, চলো দেখি। প্রথম যে প্রশ্নটা, এটা রেচনাঙ্গ। তাহলে তুমি সবগুলা পর্বের রেচনাঙ্গ নাই, তো যে পর্বের রেচনাঙ্গ কোনটা সেটা তোমাকে জানতে হবে, কার শিখাকোষ, কার নেফ্রিডিয়া, এটা। তাহলে একটু চলে আসো, কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দশা, অর্থাৎ তোমাকে লার্ভা দশাগুলা জানতে হবে, অর্থাৎ কার লার্ভা দশা কি। তাহলে সবগুলা লার্ভা দশা 8টা মেজর পর্ব সহ করডাটারও কিছু উপপর্বের লার্ভা দশা আছে, সেগুলো তোমাকে জানতে হবে। 3 নম্বরে চলে আসো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটাতে অরীয় প্রতিসাম্যতা। তাহলে প্রতিসাম্যতা থেকে দেখবা যে রিপিটিটিভ প্রশ্ন আসছে, 3-4 বার প্রশ্ন লাস্ট 10 বছর অরীয় প্রতিসাম্যতা থেকে আসছে। ফলে প্রতিসাম্যতা আমি গতকাল স্লাইডে ক্লিয়ার করে দিছি একদমই, ফলে ওইটা পড়লেই মোটামুটি তুমি আর আটকাবা না। চলে আসো আমরা 4 নম্বর প্রশ্ন, মলাস্কার ক্ষেত্রে আসলে কোনটা সঠিক। মলাস্কার এই যে বৈশিষ্ট্যগুলা একটু খেয়াল করো, যে তোমাকে 8টা মেজর পর্বেরই একেবারে মেজর বৈশিষ্ট্যগুলা মাস্ট খুব ভালোভাবে পড়তে হবে। কারণ তুমি দেখো যে তুমি যদি মলাস্কা সম্পর্কে ভালো না জানো তাহলে তুমি এই প্রশ্নের আনসার দিতে পারবা না। এবং এখন মোটামুটি আবারও দেখা যাচ্ছে যে একটা সময় 10 সাল 12 সাল এই সময়ের দিকে, বা 7, 8, 9 সাল এই সময়ের দিকে প্রচুর বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন, একটু বড় বড় প্রশ্ন আসতো। তো ইদানিং আবার ওই একটু বড় বড় প্রশ্ন আসতেছে, এবারও আসার সম্ভাবনা ভালোই। ফলে এই বড় বড় প্রশ্ন পারতে গেলে তোমাকে আসলে ডিটেলসে পড়তে হবে, নাইলে কোনো ওয়ে নাই। ফলে মেজর পর্বের বৈশিষ্ট্যগুলা একটু বুঝে বুঝে পড়তে হবে। 5 নম্বরে চলে আসো, প্রতিসাম্যতা, আবারও প্রতিসাম্যতা থেকে প্রশ্ন আসছে। 6 নম্বর, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বসন থেকে প্রশ্ন আসছে। আমি একটা চার্ট দিয়ে দিছি, তো তোমাকে জানতে হবে যে শ্বসনের ক্ষেত্রে মানে কোন কে কোন মানে অঙ্গের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে, এই জায়গাটা তোমাকে জানতে হবে। প্রাণী জগতের বৃহত্তম পর্ব, তো তুমি দেখবা যে প্রত্যেকটা পর্বেরই একটা নাম আছে, যেমন মলাস্কা কম্বোজ প্রাণী। হ্যাঁ, মানে এক একটা পর্বের এক একটা নাম আছে, কে স্পঞ্জ, কে হচ্ছে ছিদ্রালো প্রাণী। তারপর হচ্ছে ওই বিশেষ নামগুলা সাথে সাথে কি বৃহত্তম পর্ব, কে দ্বিতীয় বৃহত্তম পর্ব, এই জায়গাগুলো আমরা জানবো। এরপরের প্রশ্নটা হচ্ছে কবুতর কোন শ্রেণীর প্রাণী। তো এখানে তোমাকে প্রত্যেকটা পর্বের মেজর যে প্রাণীগুলা সেগুলো তোমাকে জানতে হবে। কবুতর একটা পাখি, ফলে কবুতর হচ্ছে অ্যাভিস। তাহলে প্রত্যেকটা পর্বের মেজর প্রাণীগুলার নাম তোমাকে অবশ্যই জানতে হবে। এরপরে চলে আসো, সিলোমহীন পর্ব কোনটা। তো সিলোম থেকে প্রশ্ন আসছে। তো দেখবা যে শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে অনেকগুলা, তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু এই সিলোম আর প্রতিসমতা থেকেই। তাহলে এই দুইটা দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্য পর্বগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এটা সত্যি, কিন্তু সিলোমার প্রতিসমতা থেকে প্রশ্নের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে র্যাডুলা নামক অংশ থাকে, দেখো প্রত্যেকটা পর্বে মেজর কিছু শব্দ আছে। হ্যাঁ, যেমন স্পঞ্জে দেখবা যে কোয়ানোসাইট কোষ আছে, এই মলাস্কাতে দেখবা যে র্যাডুলা নামক রেতি জিহ্বা আছে। তো প্রত্যেকটা পর্বে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো খুব ইউনিক শব্দ। তো এই সেই ইউনিক শব্দগুলো থেকে একটা প্রশ্ন আসছে। একটু চলে আসো নিচের কোনটা দ্বিঅরীয় প্রতিসাম্য, অর্থাৎ প্রতিসাম্যতা থেকে আবারও কোশ্চেন আসছে। 12 নম্বরে চলে আসো, জেলিফিশ কোন পর্বের প্রাণী। একটু আগে ছিল যে কবুতর কোন পর্বের প্রাণী, এখন আসছে জেলিফিশ। তো এই জন্যই বললাম যে প্রত্যেকটা পর্বের মেজর পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাণীগুলোর নাম তোমাকে জানতে হবে, এবং খুব বেশি ইম্পর্টেন্ট হলে তার বৈজ্ঞানিক নামটাও তোমাকে জানতে হবে। আচ্ছা, এরপরে আবারও সিলোম থেকে প্রশ্ন আসছে, ভ্রান্ত সিলোম মানে সিউডোসিলোমেট, 4 নম্বর পর্ব হচ্ছে সিউডোসিলোমেট। এরপরে আমরা কেঁচোর বায়োলজিক্যাল নাম জানতে চাই, অর্থাৎ কেঁচো যোগ যেটাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তাদের বায়োলজিক্যাল বৈজ্ঞানিক নামগুলো তোমাকে জানতে হবে। এবং এখানে কিন্তু অধ্যায়ের শেষে যে ব্যবহারিক অংশ আছে সেখানে বেশ কিছু প্রত্যেকটা পর্বের কিছু প্রাণী আছে যাদের শ্রেণীবিন্যাস দেওয়া আছে, এত কিছু জানতে হবে না। কোন পর্বের প্রাণী কোনটা, তার বৈজ্ঞানিক নাম কোনটা, এইটা। এছাড়া তুমি দেখবা যে বইয়েই এই অধ্যায়ে আমি দেখাই দিব যে 8টা মেজর পর্ব আলোচনা করার শেষে একটা চার্ট আছে, সেখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে। আবার
কর্ডাটা আলোচনা করার শেষে আরেকটা চার্ট আছে, সেখানেও কিছু বৈজ্ঞানিক নাম আছে, এই বৈজ্ঞানিক নামগুলো তুমি জানবা। আচ্ছা, তো আবারও প্রতিসম্মত থেকে প্রশ্ন আসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, তো এই যে প্রশ্ন ব্যাংক, এটা আমরা পিডিএফ দিয়ে দিব লস প্রজেক্টে। সাথে সাথে হচ্ছে গতকাল যে স্লাইডে ক্লাস নিলাম সেটাও কিন্তু পিডিএফ তুমি পেয়ে গেছো লস প্রজেক্টে। পৃথিবীর আদি প্রাণীরা যে পর্বের অন্তর্ভুক্ত সেইটা কোনটা? তো পৃথিবীর আদি প্রাণীরা প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত, এটা একেবারে অধ্যায়ের শুরুতে লেখা আছে। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, অর্থাৎ প্রোটোথেরিয়া কারা? তাহলে প্রোটোথেরিয়া কারা, মেটাথেরিয়া কারা, ইউথেরিয়া কারা, এটা আমরা জানবো। ইউথেরিয়া হচ্ছে আমরা। কোন প্রাণীতে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? পাখি আর মানুষে 4 প্রকোষ্ঠ, আর সরীসৃপের মধ্যে শুধুমাত্র কুমিরে 4 প্রকোষ্ঠ। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? তাহলে একটু খেয়াল করো, আমরা যেটা বললাম যে খুব মেজর যে নামগুলা, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি, তাই না? মানে খুব মেজর যে প্রাণীগুলা, সেই প্রাণীগুলার বৈজ্ঞানিক নাম তোমাকে জানতে হবে। চলে আসো, ডায়াফ্রাম কোথায় আছে? এটা আসলে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। আমরা ভার্টিব্রাটার আন্ডারে, কর্ডাটার সবচেয়ে উন্নত হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার বৈশিষ্ট্য হচ্ছে ডায়াফ্রাম হচ্ছে ভার্টিব্রাটাতে আছে, মানে অর্থাৎ এখানে খেয়াল করো যে ম্যামালিয়াতে, ভার্টিব্রাটারও সবচেয়ে উন্নত হচ্ছে ম্যামালিয়া। আচ্ছা, তাহলে আমরা একটু অধ্যায়টা দেখি আর আরেকবার রিপিট করি। গতকাল আমি যদিও দেখাচ্ছিলাম, তবে আমার মনে হলো যে একসাথেই সবগুলা দেখাই, যেহেতু কিছু বাকি ছিল। আচ্ছা, তাহলে চলে আসো, আমরা একটু একসাথেই দেখি। তো ফার্স্টেই হচ্ছে তুমি এখানে চলে আসবা যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, নাম 3টা পড়বা। এরপরে এই লাইনে একেবারে লাস্টে চলে আসবা, এখানে প্রজাতিগত বৈচিত্র্য আসার 4টা কারণ আছে, ইভিল কোয়াড্রেট, এই 4টা কারণ পড়বা। বাকি যা আছে সেগুলো অবশ্যই পড়বা, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, যেগুলা তুমি মানে 4 স্টার বা 3 স্টার ইম্পর্টেন্ট। এরপরে এই যে মাত্রাগুলা, বিশেষ করে সংগঠন ক্রম মাত্রাটা ইম্পর্টেন্ট। সংগঠন ক্রম মাত্রাটা ইম্পর্টেন্ট। ক্লিভেজের ক্ষেত্রে হচ্ছে এই অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল ক্লিভেজের উদাহরণ ইম্পর্টেন্ট। এরপরে তুমি তোমার ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসাম্যতা মারাত্মক ইম্পর্টেন্ট, সিলোম মারাত্মক ইম্পর্টেন্ট, অঞ্চলায়ন এটা হচ্ছে আর্থ্রোপোডাতে দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে সিলোমটা মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার সংবহনতন্ত্র, মানে রক্ত সংবহনতন্ত্র, মুক্ত হচ্ছে 5-7, বদ্ধ হচ্ছে 6-9। পর্বের কথা বলতেছি আমরা। এরপরে আমরা এখানে এই যে প্রোটোজোয়া, হেকেল প্রোটোজোয়া আর মেটাজোয়া 2টা ভাগে ভাগ করছে, আর হোয়াইট আকার 5 কিংডম শ্রেণীবিন্যাস দিছে। এরপরে এখানে তুমি দেখো ক্যাটাগরির যে আলোচনা আছে, এই ক্যাটাগরিগুলা কোনটার পরে কোনটা, এইগুলা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এই কোনটার পরে কোনটা, এইটা এর মধ্যে প্রজাতির ক্ষেত্রে দেখো এটা হচ্ছে মূল ভিত্তি বা একক শ্রেণীবিন্যাসের। আর সার্বজনীন স্তরটা হচ্ছে কিংডম, আর সর্বোচ্চ স্তরটা ফাইলাম। এই জায়গাটা হায়ারার্কি, দ্বিপদ নামকরণ কে করছে, ত্রিপদ নামকরণ কে করছে, এই জায়গাটা জানবা। আর হচ্ছে এখানে এই পর্বগুলা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা জানতে হবে তোমাকে। এটা জানার পরে এই যে 8টা মেজর পর্ব, এই মেজর পর্বগুলার একেবারে প্রথমেই দেখো যে ছিদ্রালো প্রাণী বলা আছে, অর্থাৎ কোন পর্বের নামটা কি সেটা জানবা ফার্স্টে। কে আবিষ্কার করছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা যেটা, সেটা লাল করে বোল্ড করা আছে, এই প্রজাতির সংখ্যাটা জানবা। আর এখানে হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলা দেখবা যে বোল্ড হরফে কিছু লাইন আছে, বোল্ড করা আছে যেটা, সেই লাইনটা পুরোটা পড়বা। ক্লিয়ার? আর এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রাণীগুলা, সেই প্রাণীগুলা পড়বা। প্রত্যেকটা পর্বের ক্ষেত্রেই ব্যাপারটা এভাবেই প্রযোজ্য। তাহলে দেখো, যে শব্দটা ইম্পর্টেন্ট সেটা পুরোটা লাইন পড়বা, আর আমি যে চার্টটা করে দিছি সেটা মাস্ট পড়বা, আচ্ছা, তাহলে বিশেষ করে 3 আর 4 নাম্বার পর্বের যে কৃমিগুলো আছে, এদের ভিতর প্যাচ লাগে, এটা প্যাচ লাগানো যাবে না, এইটা প্যাচ লাগানো যাবে না, এবং এইখানে হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে। চলে আসো 9 নাম্বার পর্ব, যেটা আমরা কর্ডাটা দেখতেছি। কর্ডাটার ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলা কিন্তু কর্ডাটার এই 5টা মেজর বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্য, এর বাইরে আরো বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 5টা মৌলিক বৈশিষ্ট্য কি এটা ভুল করা যাবে না। এবং তুমি দেখো যে আমরা হচ্ছি ম্যামালিয়া, আমরা কর্ডাটার মধ্যে উন্নত, ভার্টিব্রাটা আমরা, তারও উন্নত হচ্ছে ম্যামালিয়া। তো ভার্টিব্রাটার বৈশিষ্ট্য হচ্ছে নটোকরটা মেরুদণ্ডে যায়, আর কই গেল, ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে, লেজের বিলুপ্তি ঘটে, স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে পরিণত হয়, এগুলো হচ্ছে ভার্টিব্রাটার ক্ষেত্রে এটা দেখা যায়, বা উন্নত কর্ডাটে দেখা যায়। আচ্ছা, তো এখন এই যে মেজর পর্বগুলা, এই বৈশিষ্ট্যগুলা এর আগেও আরো ভালোভাবে আলোচনা করা আছে, সেইগুলাই আবার রিপিট করছে। ফলে খেয়াল করবা যে এই যে বৈশিষ্ট্যগুলা, যেগুলো ওখানেও আছে এখানেও আছে, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ফলে এই যে ধরো এই 3টা বৈশিষ্ট্য, ওখানেও ধরো 10টা বৈশিষ্ট্য আছে, তার
তিনটা এখানে আছে, মানে রিপিট করা, ফলে রিপিটেড বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। আর এখানে যে বৈজ্ঞানিক নামগুলো আছে এবং বাংলা উদাহরণ আছে এগুলো মাস্ট। আচ্ছা, এইটা পড়ার পরে আমরা একটু এই জায়গায় চলে আসব। দেখো প্রথমে হচ্ছে এইটা প্যাস লাগে কর্ডাটায়, যে কার কোনটা, ইউরোকর্ডাটা কার, মিক্সিনি কার, হ্যাঁ পেট্রোমাইজুনটিটা কার, অনেক প্যাস লাগে তাই না? এর জন্য এই যে চার্ট মানে এই যে গ্রাফটা বা এই যে তোমার ছকটা, এই ছকটা আগে ক্লিয়ার করতে হবে, আগে বুঝতে হবে যে ইউরোকর্ডাটা কি, সেফালোকর্ডাটা কি। ইউরোকর্ডাটা তিনটা ভাগ আছে, সেফালোকর্ডাটার কোনো ভাগ ট্যাগ নাই, ভার্টিব্রাটার কোনো ভাগ ট্যাগ নাই। ফলে ভার্টিব্রাটার, মিক্সিনা, পেট্রোমাইজনটিটা, আর এখানে আছে ক্লাসগুলা কি। ফলে এইখান থেকে তুমি একবার রিভিশন দিয়ে এসে এখানে এসে দেখে 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 নিজে মেমোরাইজ করার চেষ্টা করবা। এখন এইখানে হচ্ছে ইউরোকর্ডাটার চারটা বৈশিষ্ট্য আছে, মানে সাগর ফোয়ারা, টিউনিকেটা, প্রতিরূপান্তর, আর একটা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস আর ট্যাক্টপোল লার্ভা দশা, এই শব্দগুলা। এরপরে চলে আসো তুমি সেফালোকর্ডাটার ক্ষেত্রে বল্লাকার ভল্লমাকার প্রাণী বলে, ওরাল হুড আছে, মায়োটাম পেশি আছে, ফুল ক্যাট্রিয়াম উন্মুক্ত। ভার্টিব্রাটার ক্ষেত্রে চলে আসবা, ভার্টিব্রাটার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানুষের যা বৈশিষ্ট্য সেগুলাই হচ্ছে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। তারপর তুমি মিক্সিনি, পেট্রোমাইজনটিটা এখানে তেমন পড়া নাই, জাস্ট মিক্সিনির নাম কি, মিক্সিনি হচ্ছে হ্যাগফিশ, পেট্রোমাইজনটিটা হচ্ছে ল্যাম্প্রে, আর পেট্রোমাইজনটিটা লার্ভা দশা আছে, অ্যামোসিট লার্ভা দশা। এরপরে চলে আসো মাছগুলা। তো প্রথম তিনটা ক্লাস হচ্ছে মাছ। তো এই মাছ তিনটার পার্থক্য আমরা স্লাইডে দেখাই দিছি। আর বাকি যারা আছে অর্থাৎ তোমার এরপর উভচর, সরীসৃপ, পাখি, ম্যামালিয়া, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, মেজর বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, এবং তাদের যে প্রাণীগুলা তাদের খুব গুরুত্বপূর্ণ হলে তার বৈজ্ঞানিক নামও তোমাকে জানতে হবে। বিশেষ করে এই ম্যামালিয়ার ক্ষেত্রে কিছু বৈজ্ঞানিক নাম তুমি অবশ্যই জানবা। এই যে পাখির ক্ষেত্রে কিছু বৈজ্ঞানিক নাম, এই যে কবুতর আছে, এই যে দোয়েল আছে, হ্যাঁ, উট পাখি আছে, এরকম কিছু বৈজ্ঞানিক নাম তুমি জানবা। আর ম্যামালিয়ার ক্ষেত্রে তো তুমি জানো যে এই যে প্লাটিপাস রয়েছে, তারপর হচ্ছে মানুষ রয়েছে, এখানে কয়েকটা আছে দেখো, এই যে হরিণ রয়েছে, বাঘ রয়েছে। তাহলে এই বৈজ্ঞানিক নামগুলো, তারপর দেখো ঠিক ওইভাবে 8টা মেজর পর্ব শেষে যেমন একটা চার্ট ছিল, এখানেও কোয়াড্রাটা শেষে একটা চার্ট আছে। এখানেও তোমার মেইন জিনিস হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো ওখানে ছিল এখানেও আছে, রিপিটেড বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর উদাহরণগুলো জানতে হবে তোমাকে, উদাহরণগুলো তোমাকে জানতে হবে। এখন কোয়াড্রাটার হচ্ছে তিনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলছে, যে নটোকর্ড, স্নায়ুরজ্জু এবং ফুলকারন্ধ্র। এবং মানে মেরুদণ্ড, মানে আমরা ম্যামালিয়া যারা বা স্তন্যপায়ী যারা, তাদের এই নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, ফাফা পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে, ফুলকারন্ধ্রটা বিলুপ্তি ঘটে। তাহলে এইটা আমরা জানলাম। এখন একটু চলে আসো, এখানে বেশ কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো পড়বা। এখানে ইম্পর্টেন্ট পার্থক্য কি কি বলি, কর্ডাটা নন কর্ডাটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য, এখানে কর্ডাটা নন কর্ডাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য। এরপরে চলে আসো এই যে চার্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই শ্বসন অঙ্গ না, হৃৎপিণ্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রক্তটা খুব ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড, রক্ত এবং করটিক স্নায়ু, নিষেকে এই দুইটা দেখবা। আর এখানে হচ্ছে শুধুমাত্র নাম আর বৈজ্ঞানিক নামটা আর কোন পর্বের প্রাণী, শ্রেণীবিন্যাসটা পড়া লাগবে না। আচ্ছা, এটা হয়ে গেল, আমরা একটু হাইড্রাতে চলে যাব। হাইড্রার ক্ষেত্রে চলে আসো। হাইড্রায় প্রথমে হচ্ছে কোন কোষ কোন ধরনের কোষে, অর্থাৎ এই প্রশ্নটা আসছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। ইন্টারস্টিশিয়াল কোষটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ইন্টারস্টিশিয়াল কোষের কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এবং সাথে সাথে অন্যান্য কোষগুলা কার কাজ কি। 2 নম্বরে চলে আসো, নিউমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থ, নিউরোসাইট যে কোষটা আছে, কোষের যা আছে, নিউরোসাইট কোষটার কিচ্ছু বাদ দেওয়া যাবে না। তুমি দেখবা যে এই নিউরোসাইট কোষ থেকে আবারও প্রশ্ন আসছে, চলন। তাহলে এখানে প্রথম তিনটা প্রশ্ন আসলে রিফ্লেক্ট করে যে হাইড্রার কি পড়তে হবে। একটা হচ্ছে যে কোষগুলার কিচ্ছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। কোষগুলার কোনটার কাজ কি, কোনটা কোথায় আছে, কোনটা কোথায় আছে কোথায় নাই, এইটা কোষগুলার কাজ কি এক। আর এর ভিতর তোমার প্রথম কোষটা যেন কি ছিল, ইন্টারস্টিশিয়াল কোষ, এটার সব পড়তে হবে। আচ্ছা, হইলো। এরপরে তুমি চলন, যেটা চলনের কিচ্ছু বাদ দেওয়া যাবে না, বিশেষ করে লুপিং আর সমারসর্টিং এর পার্থক্য মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আরেকটা কি আসলো, নিউরোসাইট কোষ, নিউরোসাইট কোষের সব পড়তে হবে, সব। আচ্ছা, এখন আসো, তুমি দেখবা যে ঘুরে ফিরে এই তিনটা টপিক আর দু একটা টপিক থেকে প্রশ্ন দেখো। নিউরোসাইট কোষ কোথায় সবচেয়ে বেশি থাকে, আবারও নিউরোসাইট থেকে আসছে। কোন কোষটা দ্বিস্তরী, এটা বেসিক প্রশ্ন, মানে হাইড্রা সম্পর্কে একটা তথ্য জানলে তুমি জানবা যে হাইড্রা দ্বিস্তরী। আর নিডারিয়া পর্বের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হাইড্রা। হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে কোনটা, ওই যে বললাম যে কোষগুলা যারা আছে তাদের কোথায় কোথায় থাকে, অবস্থানটা আর কাজটা। আচ্ছা দেখো, রিপিট হচ্ছে প্রশ্ন,
তুমি যদি এই টপিকগুলো, হাইড্রার খাদ্য নয় কোনটা, খুবই বেসিক প্রশ্ন, যেমন হাইড্রার ঋতুগুলা কোন ঋতুতে কি সম্পন্ন করে, এটা ঋতুগুলা হচ্ছে হাইড্রা, রুই মাছ আর ঘাসফড়িং, ঋতুগুলা একসাথে পড়ে ফেলবা কোন ঋতুতে কি করতেছে। আর একটা হচ্ছে আমি কিন্তু ঋতুগুলা লিখে দিচ্ছি, স্লাইডে ঋতুগুলা আছে। আচ্ছা, হাইড্রার খাদ্য নয় কোনটি, তো হাইড্রার খাদ্য, রুই মাছের খাদ্য, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, চলন পদ্ধতি, দেখো আবার হাইড্রার চলন আসছে। প্রজনন, তো প্রজননের বেসিক প্রশ্ন আসবে। প্রজনন অনেক ডিটেলস টপিক না, খুব ছোট টপিক, ফলে প্রজননের বেসিক ইনফরমেশনটা জানবা। এরপরে হচ্ছে হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়, আবারও দেখো হাইড্রার যে অংশগুলা, ধরো হাইড্রার বডি পার্টের যে অংশগুলা, তার ভিতর কোন অংশের কাজ কি। কোনটা হাইড্রার চলন না, আবারও চলন থেকে প্রশ্ন, আবারও চলন থেকে প্রশ্ন। তারপর 13 নম্বর প্রশ্ন, হাইড্রার এপিডার্মিসের অংশ নয় কোনটি, আবারও কোষ থেকে প্রশ্ন। তাহলে 14 নাম্বার, অ্যান্ড্রোডার্মিস, হাইড্রার অ্যান্ড্রোডার্মিস এর যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটা, আবারও কোষ থেকে প্রশ্ন। 14, 15, ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, আবারও নেমাটোসিস্ট থেকে প্রশ্ন। তুমি দেখছো কই থেকে প্রশ্ন হয়, মানে খুব বিচ্ছিন্ন কিছু। হাইড্রার বেসিক ইনফরমেশনগুলো, হাইড্রার ইয়াটা, হাইড্রার খাদ্যটা, হাইড্রার প্রজননটা, আর হচ্ছে তোমার হাইড্রার কোষগুলার অবস্থান এবং কাজ, এরপরে হচ্ছে হাইড্রার চলন, আর হচ্ছে হাইড্রার নিউরোসাইট কোষ, সব। তাহলেই তোমার হাইড্রার পড়াশোনা কিন্তু শেষ। হাইড্রার আচ্ছা, এরপর ঘাসফড়িং এর ক্ষেত্রে চলে আসো। ঘাসফড়িং এর লাস্ট পেজটা খুব ইম্পর্ট্যান্ট। কোন গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয়, কোন হরমোন কাজ কি, কোনটা নিমদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে, কোনটা মোল্টিং নিয়ন্ত্রণ করে নিমদশায়, এই জায়গাগুলা। এরপরে চলে আসো ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি। ঘাসফড়িং কিন্তু রক্ত সংবহন তন্ত্রটা খুব ইম্পর্ট্যান্ট। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর যেমন রেচন অঙ্গ, ম্যালপিজিয়ার নালিকা, রেচন তন্ত্রটা ইম্পর্ট্যান্ট। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু এখানে আমরা বলবো রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র থেকে প্রচুর প্রশ্ন আসে। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কোনটি, এটা পৌষ্টিক তন্ত্র থেকে আসছে। তো হেপাটিক সিকা এবং ম্যালপিজিয়ার নালিকা, তোমরা জানো যে মেসেন্টেরন, যেটাকে পাকস্থলী বলে ঘাসফড়িং এর, সেই মেসেন্টেরনের একেবারে উপরের দিকে হচ্ছে তোমার 6 জোড়া হেপাটিক সিকা আছে, এবং মেসেন্টেরনের একেবারে লাস্ট অংশে হচ্ছে ম্যালপিজিয়ার নালিকা আছে হলদে বর্ণের। এইটা ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে, তো এটা খুব ইম্পর্টেন্ট। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন, পুঞ্জাক্ষীতে কি কি অংশ আছে, এবং খুব গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ, বিশেষ করে কর্নিয়ার কাজ, র্যাবডমের কাজ, কর্নিয়াজেন কোষের কাজ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটু চলে আসো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, বললাম ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র ইম্পর্টেন্ট। দেখো সেকেন্ড প্রশ্ন চলে আসছে, কোনটা ঘাসফড়িং এর মস্তকের বহিকঙ্কালের, এখানে কার অংশ কি কি, যেমন পায়ের কিছু অংশ আছে, মস্তকের বহিকঙ্কালের কিছু অংশ আছে, তাহলে এই অংশগুলোর নাম জানবা। এরপর হচ্ছে তোমার ম্যাক্সিলার কিছু অংশ আছে, এই অংশগুলোর নাম জানতে হবে। তারপর একটু চলে আসো ঘাসফড়িং এর অগ্রভাগের সরু ও ডানা, তো এখানে বেশ কিছু ইউনিক ইউনিক শব্দ আছে, যেমন ডানার আবরণ, মধ্যবক্ষের যে ডানা আছে পেরিট্রিম, এলিট্রা, ডানার আবরণ বা ট্যাগমিনা বলে, আবার শ্বাসন্ডের আবরণ হচ্ছে স্পাইরাকল, মানে স্পাইরাকল বা শ্বাসের আবরণ হচ্ছে পেরিট্রিম, এই জায়গাগুলো আমাদের জানতে হবে। পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটা সঠিক, এটা হচ্ছে পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং এর একটা পার্থক্য আছে, অর্থাৎ প্রজনন যেটা, ওখানে দেখবা যে পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং এর একটা পার্থক্য আছে, ওখানে ওই পার্থক্যটা পড়বা, আর কোন খণ্ডে কি আছে এটা পড়লে তুমি এই আনসার করতে পারবা, বা এই ধরনের আনসার করতে পারবা। ঘাসফড়িং এর স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটা, পেরিট্রিম। আচ্ছা, এরপরে চলে আসো নিচের কোনটি ঘাসফড়িং এর পশ্চাৎ, অর্থাৎ পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি কারা, পৌষ্টিক নালী কারা, পৌষ্টিক নালীগুলোর কার পার্ট কি, এইটা। তাহলে এখানে যেমন এখানে তোমার ক্রপার গিজারটা খুব ইম্পর্টেন্ট, মেসেন্টেরনটা, মানে ক্রপার গিজার 3 স্টার। তুমি ফার্স্টে কি কি পড়বা, পৌষ্টিক নালীর পার্ট কি কি আছে, মানে স্টোমোডিয়ামের পার্ট কি কি, মেসেন্টেরনের অংশ কি, প্রোক্টোডিয়ামের অংশগুলা কি কি। তারপর ডিটেলসে পড়বা ক্রপ গিজার্ড, এখানে পাকস্থলীটা বা মেসেন্টেরনটাই ডিটেলসে পড়বা, তাইলেই হচ্ছে। ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কয়টা, বাংলাদেশে কয়টা, পৃথিবীতে কয়টা প্রজাতি। আচ্ছা, তো এরপর আমরা রুই মাছটাও শেষ করে যাই, চলো। হ্যাঁ, রুই মাছটাও শেষ করে যাই, আমরা একসাথে পড়ে ফেলি। রুই মাছের আইস কোন ধরনের, তো রুই মাছের ক্ষেত্রে কিন্তু রুই মাছ যেহেতু ছোট চ্যাপ্টার, খুব ডিটেলসে প্রশ্ন আসে না, প্রথমে বেসিক ইনফরমেশন গুলো আসে, যেমন রুই মাছের খাবারটা আসতে পারে, যেমন হাইড্রার খাবার থেকে প্রশ্ন আসছে, রুই মাছের খাবার থেকে প্রশ্ন আসতে পারে। আর রুই মাছের আইসটা খুব ইম্পর্টেন্ট, রুই মাছের প্রজনন থেকে কিছু প্রশ্ন আসে, মানে ঋতু, প্রজনন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আইস থেকে প্রশ্ন আসে, ধমনীতন্ত্র থেকে প্রশ্ন আসে, যে কোন ধমনী কোথায় ব্লাড সাপ্লাই দেয়। চলো আমরা একটু দেখি রুই মাছের আইস কোন ধরনের। এই যে ঋতু থেকে প্রশ্ন আসছে, আবারও আইস থেকে প্রশ্ন আসছে, প্রজনন থেকে প্রশ্ন আসছে, কোন ধমনী কোথায় ব্লাড সাপ্লাই দেয় প্রশ্ন আসছে, রুই মাছের হৃৎপিণ্ড। তাহলে ওই যে রক্ত সংবহন তন্ত্র, এটা ঘাসফড়িং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, রুই মাছের ক্ষেত্রে ইম্পর্টেন্ট।
আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচে না? 14 ডিগ্রির নিচে। খুবই বেসিক একটা প্রশ্ন। তাহলে চলো আমরা একটু রুই মাছটা ফার্স্টে পড়ি। আমরা ফার্স্টে হাইড্রাটা পড়বো। হাইড্রার ক্ষেত্রে আমরা অলরেডি বুঝতে পারছি যে কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। চলো আমরা একটু দেখি। প্রথমে হাইড্রার আলোচনা, বেসিক আলোচনাটা, তারপরই হচ্ছে হাইড্রার ক্ষেত্রে দেখো যে কি কি হাইড্রা আছে, কোন হাইড্রা কালার কি। এরপরে হাইড্রা সম্পর্কে এখানে বেশ কিছু বেসিক তথ্য আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হাইড্রার শ্রেণীবিন্যাসটা দেখবা। আমরা আজকে হাইড্রা ভালগারিস সম্পর্কে আলোচনা করতেছি। হাইড্রার দেহকে কয়টা অংশে ভাগ করা গেছে, সে অংশগুলা কি কি, দেহের অংশগুলা কি কি, তারপর দেহ কাণ্ডের অংশগুলা কি কি, এবং কোন অংশের কাজ কি, এবং কোথায় কি থাকে, অবস্থানটা। এরপরে আমরা হাইড্রার ক্ষেত্রে এখানে চলে আসো। এপিডার্মিসের কোষগুলা কি, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা কি। এখানে তুমি অলরেডি জানো কি প্রশ্ন আসে, যে কোথায় কোনটা বেশি আছে, কোথায় কোনটা কম আছে। মানে কোষিকাতে বেশি থাকে, পদতলে বেশি থাকে, এখানে থাকে না। হ্যাঁ, তো এই জিনিসটা। তারপর হচ্ছে মানে অবস্থানটা আর কাজটা। তাহলে এখানে অবস্থার কাজটা জানবো আমরা। ইন্টারস্টিশিয়াল কোষ পুরাটাই জানবা, কিছু বাদ যাবে না। আর নিউরোসাইট কোষ মারাত্মক গুরুত্বপূর্ণ। নিউরোসাইট কোষের ক্ষেত্রে নিউরোসাইটের অংশ কি কি, নেমাটোসিস্টের গঠনটা ডিটেইলসে পড়বা। আর তারপর এইখানে নেমাটোসিস্টের যে প্রকারভেদ, এই যে 4টা প্রকার, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, কোনটায় কাটা আছে, কোনটায় কাটা নাই, কোনটা ছোট কোনটা বড়, কোনটার কাজ কি, কে কিভাবে খাদ্য শিকার করে। আচ্ছা, নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশল এখানে 3-4টা লাইন পড়লেই হচ্ছে, যেগুলো দাগ দেওয়া আছে। গ্যাস্ট্রোডার্মিসের যে কোষ, সেটাও আসলে ঠিক ওইভাবেই তোমাকে পড়তে হবে, যে কি বলা যায়, যে ওই যে কোথায় কোনটা বেশি আছে, কোথায় কোনটা কম আছে। এবং এখানে দেখবা যে আবার ভাগ আছে। পেশিয়াবরণী কোষ একটু খেয়াল করো, যে পেশিয়াবরণী কোষটা কিন্তু পুষ্টি কোষ গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে, কিন্তু এপিডার্মিসের পেশিয়াবরণী কোষ যেটা, সেটা কিন্তু পুষ্টি কোষ না। আচ্ছা, তাহলে এটা দুইটা ভাগ আছে। আবার একটু খেয়াল করো, গ্রন্থি কোষেরও 2টা ভাগ আছে। তো এটা আমরা জানলাম। এরপরে মেসোগ্লিয়া সম্পর্কে স্লাইডে আমরা দিয়ে দিছি ডিটেইলস। সিলেন্টেরনের কি কি নাম আছে, নামগুলা পড়বা। সিলোম সিলেন্টেরনের পার্থক্যটা 3 স্টার। সিলোম সিলেন্টেরনের পার্থক্যটা হচ্ছে 3 স্টার। হাইড্রার খাদ্যটা 3 স্টার। হাইড্রার খাদ্য 3 স্টার। এবং এখানে কিন্তু গ্লুটাথিয়ন শব্দটা মনে রাখতে হবে। পরিপাকের ক্ষেত্রে এনজাইমগুলোর নাম পড়বা। পরিপাকের ক্ষেত্রে এনজাইমগুলোর নাম পড়বা। চলনটা পুরাটাই পড়বা, লুপিং সমার্সলটিং পার্থক্য। আর বাকি চলনগুলোর ক্ষেত্রে বাংলা নাম ইংরেজি নাম বাদ দেওয়া যাবে না, বাংলা ইংরেজি 2টা নামই পড়তে হবে। এরপর কোনটা অনিচ্ছাকৃত চলন, কোনটা উল্টোভাবে ধীর গতিতে, কোনটায় আরোহণ অবরোহণ সম্পন্ন করে, কোনটায় হচ্ছে নিম্নমুখী হয়ে ভেসে থাকে। তাহলে এই শব্দগুলা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা হাইড্রার শ্বসন, এখানে একটু চলে আসো। হাইড্রার ইরেটিবিলিটি, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। আবারও বলি, ইরেটিবিলিটি যেটা, একটা 4 স্টার দাও। এখানে তুমি মেইনলি যেটা জানবা সেটা হচ্ছে কোনগুলা দিয়ে সে আসলে ইরেটিবিলিটি তার হয়। আর 2 নাম্বার হচ্ছে চমৎকার কিছু লাইন এখানে আছে, যেমন কম আলোতে অনেক হাইড্রা পাওয়া যায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও হচ্ছে খুব পছন্দ করে, কম তাপমাত্রা পছন্দ করে, ও বিদ্যুৎ দিলে অ্যানোডের দিকে ঝুঁকে যায়। তাহলে এইটা খুবই খুব ইম্পর্টেন্ট। এখন চলে আসো হাইড্রার যে জনন, তাহলে এটা খুব ইজি, যে যৌন জনন কিভাবে সম্পন্ন করে, প্রক্রিয়াটা কি, ডিটেলসে কিছু লাগবে না। অযৌন জনন যে কিভাবে সম্পন্ন করে, তার প্রক্রিয়াটা কি, এতটুকু জানলেই চলতেছে। এবং যদি ঋতু থাকে, যেখানেই যা ঋতু আছে, ঋতুটা খুব ভালোভাবে পড়তে হবে। এখন এরপরে চলে আসবো আমরা আচ্ছা, এখানে পরিস্ফুটনের যে ধাপগুলো, এগুলো মানুষের ক্ষেত্রেও আছে। ধাপগুলা কি, বিশেষ করে শিশু হাইড্রাকে বলে হাইড্রোলা। শিশু হাইড্রাকে কি বলে ভাইয়া? হাইড্রোলা। হাইড্রোলা বলে। শ্রম বন্টন যেটা, এই শ্রম বন্টনটা পড়তে হবে ভাইয়া, এটা টুইস্টার। শ্রম বন্টনটা পড়তে হবে। এখানে একটা ব্যাপার একটু তোমাকে বলি। দেখো, পেশি আবরণী কোষের কাজ কি? আত্মরক্ষা, শিকার, চলন। এটাকে 80 চল দিয়ে মনে রাখা যায়। 80 চল, ঠিক আছে। আচ্ছা, আবার একটু খেয়াল করো ভাইয়া, আমাদের নিউরোসাইট কোষের কাজ কি? দেখো, আত্মরক্ষা, শিকার, চলন। তাহলে এটার কাজও 80 চল। কোষিকার কাজ কি দেখো তো? আত্মরক্ষা, শিকার, চলন। তাহলে কোষিকা, পেশি অবরণী কোষ, নিউরোসাইট, সবারই কাজ হচ্ছে আত্মরক্ষা, শিকার, চলন, 80 চল। তাহলে এখানে কার কাজ কি সেটা জানবা। আর মিথজীবিতা কার মধ্যে দেখা যায়, আর এখানে কে কিভাবে উপকৃত হয়। এখন মনে রাখবা, শৈবাল একটা উদ্ভিদ আর হাইড্রা একটা প্রাণী। এখন একটা গাছ আর মানুষের সম্পর্ক যেমন, এখানে এদের সম্পর্ক তেমন। যেমন আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, সেটা গাছ গ্রহণ করতেছে। আবার গাছ অক্সিজেন দিচ্ছে, সেটা আমি গ্রহণ করতেছি। আবার উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, সেই খাদ্য আমি খাচ্ছি। তাহলে এইগুলা হচ্ছে ঠিক এই রকম সম্পর্কই হচ্ছে শৈবাল আর হাইড্রার মধ্যে। আচ্ছা, তো এটার মাধ্যমে আমরা হাইড্রাটা শেষ করলাম। আমরা আসলে এখন ঘাস ফড়িংটা দেখতে চাই। আমরা এখন ঘাস ফড়িংটা দেখতে চাই। চলো, ঘাস ফড়িং এর ক্ষেত্রে
ঘাসফড়িং এর ফার্স্টেই কিছু বেসিক তথ্য আছে, এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। পৃথিবীতে কত প্রজাতি, বাংলাদেশে কত প্রজাতি। আচ্ছা, এগুলো হচ্ছে পতঙ্গের বৈশিষ্ট্য, কিন্তু এগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে কোনটা পতঙ্গের বৈশিষ্ট্য কোনটা পতঙ্গের বৈশিষ্ট্য না। আচ্ছা, ঘাসফড়িং এর শ্রেণীতাত্ত্বিক অবস্থান তো জানবাই, সাথে সাথে খেয়াল করো এই যে বাংলা নাম এটাও জানবা। আচ্ছা, এখন আসো ঘাসফড়িং হচ্ছে মাইগ্রেট করে, 15 কিলোমিটার দিনে যাইতে পারে যখন প্রয়োজন হয় প্রতিকূল অবস্থায়। ঘাসফড়িং কি খায়, হ্যাঁ, ঘাসফড়িং এর দৈর্ঘ্য প্রস্থ 8 সেন্টিমিটার, কোন ঘাসফড়িং এর কালার কি, এটা এই বেসিক তথ্যগুলো অবশ্যই জানতে হবে। আমাদের আজকের যে ঘাসফড়িং সেটা হচ্ছে পোইকিলোসেরাস পিকটাস। এখন এখানে একটু চলে আসবা যে সুচার আছে, স্কেলেরাইট আছে, এই শব্দগুলা। ঘাসফড়িং এর মস্তকের অংশ কি কি, মস্তকের পার্ট কি কি, এখানে কিন্তু কার পার্ট কি কি এই ধরনের প্রশ্ন খুব আসে। বুকের পার্ট কি কি, উদরের পার্ট কি কি, যেমন মস্তকে 6টা ভ্রূণীয় খণ্ডক আছে, ঠিক আছে। এরপর আসবা হচ্ছে বহিকঙ্কালের নাম হেড ক্যাপসুল, এর ভিতর এই যে মস্তকের ভিতরে যে বহিকঙ্কালের অংশগুলা কি কি, এখানে এইটা জানতে হবে না যে ত্রিকোণা কিনা, দুই পাশে কিনা, তুমি জাস্ট পড়বা ভার্টেক্স এন্ড ফ্রন্সক্লাইটেস। আচ্ছা, এরপরে পুঞ্জাক্ষীর ক্ষেত্রে একটু পড়বা যে ওমাটিডিয়া হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক, পুঞ্জাক্ষী 2টা, ওসেলি হচ্ছে 3টা। ওসেলির ক্ষেত্রে একটা চমৎকার একটা লাইন আছে, ওসেলিতে আলোক সংবেদী কোষ থেকে যা রেটিনার মতো কাজ করে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টেনার অংশগুলা কি কি সেটা পড়বা, মুখপাঙ্গের অংশগুলা কি কি সেটা পড়বা, এবং এখানে কিন্তু মুখপাঙ্গ সম্পর্কে ল্যাব্রাম কি, ল্যাবিয়াম কি, উপরের ঠোঁট নিচের ঠোঁট, মানে বিশেষ কিছু নাম আছে। ম্যাক্সিলার অংশগুলা কি কি আছে, ম্যান্ডিবল মানে চোয়াল, হাইপোফারিংস মানে উপজিহ্বা, কার নাম কি সেটা এবং কার কাজ কি, বিশেষ করে ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প সহ। তাইলে কার বিশেষ নাম কি এবং কার কাজ কি, কোন পার্টের কাজ কি, এইটা তুমি জানবা। এরপরে চলে আসবা বুকের ক্ষেত্রে, চলে আসো। এখানে কিন্তু বুকের পার্ট যেগুলা, বুকের পার্ট হচ্ছে 3টা। তোমরা জানো ঘাসফড়িং এর দেহে অঞ্চলায়ন আছে, 3টা অঞ্চলে ভাগ করা যায়। তার মধ্যে বুকের যে পার্ট 3টা, তার মধ্যে এই যে টারগাম, প্লিউরন, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রানাম, তার প্রোনোটাম, কোন অংশটা কি সেটা অবশ্যই জানতে হবে। ঘাসফড়িং এর শ্বাসখণ্ড আছে 10 জোড়া, বুকে আছে 2 জোড়া, উদরে আছে 8 জোড়া। এই জায়গাটা ডানার ক্ষেত্রে 2 জোড়া ডানা আছে, মধ্যবাক্যে 1 জোড়া, পশ্চাৎবাক্যে 1 জোড়া। মধ্যবাক্যের ডানাটার নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। পায়ের ক্ষেত্রে পায়ের অংশগুলা কি কি সেটা জানতে হবে। ঘাসফড়িং এর পা হচ্ছে স্যালটোরিয়াল পা, কারণ লাফায় লাফায় চলে। উদরের ক্ষেত্রে চলে আসবা, উদরের 11টা খণ্ড আছে, কোন খণ্ডটা অসম্পূর্ণ, উদরে পিউরন থাকে না। তারপর উদরের অংশগুলার ক্ষেত্রে একটু আসো, টিম্প্যানাম, শ্বাসখণ্ড, এখানে কয়েকটা শব্দ আছে, যেমন টিম্প্যানাম হচ্ছে তোমার শ্রবণ অঙ্গ, শ্বাসখণ্ড হচ্ছে 8 জোড়া। তারপর হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা 3 স্টার দাও, পায়ু বহিজনন অঙ্গ এবং এই পার্থক্যটা, এটা হচ্ছে 3 স্টার। এই পার্থক্যে কোন অংশে কি আছে, কোনটা দেখে স্ত্রী পুরুষ ঘাসফড়িংকে আলাদা করা যায়, অভিপোজিট দেখে স্ত্রী পুরুষ ঘাসফড়িং আলাদা করা যায়। এখন এই জায়গাটা একটু চলে আসো, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রটা দেখতে চাই। পৌষ্টিক নালীর অংশগুলো কি কি, পৌষ্টিক গ্রন্থির অংশগুলো কি কি, প্রথমে এই অংশগুলা পড়বা, তারপর প্রপ গিজার ডিটেলসে পড়বা, মেসেন্টারনটা ডিটেলসে পড়বা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটু এই খাদ্য যেটা পরিপাক, পরিপাকে হচ্ছে তুমি দেখো ক্রপে পরিপাকের ক্ষেত্রে কোন এনজাইমগুলো কাজ করতেছে, লালারসে কোন এনজাইমগুলো আছে, মেসেন্টেরনে এটা দাগ দাও নাই, এটা একটু সবাই দাগ দাও, এখানে কোন এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো পড়তে হবে। এনজাইমগুলো পড়ার পরে, এই এনজাইমগুলো পড়ার পরে আমরা আসলে রক্ত সংবহন তন্ত্রে চলে আসবো। রক্ত সংবহন তন্ত্র 2 রকম, এটা আমরা অলরেডি জানি। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্র। মুক্ত আর বদ্ধের পার্থক্য পড়বা। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা খুবই ইম্পর্টেন্ট, রক্ত সংবহন তন্ত্র মানেই ইম্পর্টেন্ট। তো এখানে কি কি আছে দেখো, হিমোসিল আছে, হিমোলিম্ফ আছে। হিমোসিল মানে যার ভিতর রক্ত থাকে, হিমোলিম্ফটাই হচ্ছে তোমার রক্ত, হ্যাঁ। তাহলে আর হৃদযন্ত্র তো হৃদযন্ত্র, তাহলে এখানে হিমোসিলে 3টা সাইনাস আছে, সাইনাস 3টার নাম। হিমোলিম্ফ মানে হচ্ছে রক্ত, তো এখানে রক্তের কিছু বেসিক বৈশিষ্ট্য। হিমোলিম্ফ রস মানে হচ্ছে প্লাজমার এই যে রক্তকণিকা, হিমোসাইট যেটা, এই 3টা নাম, এই রক্তকণিকা 3টার নাম অবশ্যই অবশ্যই জানতে হবে। চলে আসো হৃদযন্ত্র। হৃদযন্ত্র হচ্ছে 7টা প্রকোষ্ঠ, অস্ট্রিয়া নামক ছিদ্র আছে, অ্যালারি পেশি আছে, আর হচ্ছে ঘাসফড়িং এর হার্টকে নিউরোজেনিক হার্ট বলে। এই 4টা শব্দ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো রক্ত সংবহনে। ওর সময় ও প্রতি মিনিটে 100 থেকে 110 বার, এবং একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। যেহেতু মুক্ত রক্ত সংবহন, ফলে সময় বেশি লাগে। আচ্ছা, যদি একটু বড় প্রশ্ন করে তাহলে কিন্তু এই চার্টগুলো থেকে কোশ্চেন করে দেয় যে এখান থেকে কোনটা আসবে এখানে, এখান থেকে কোনটা যাবে এখানে। তাহলে একটু বড় প্রশ্ন করলে কিন্তু এই ধরনের আসে যে কোনটার পরে কোনটা রক্ত যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যেটা রক্ত সংবহন। এখন একটু চলে আসো ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র যেটা, এখানে শ্বসনতন্ত্রের অংশগুলা কি কি সেটা পড়বা। এর ভিতর শ্বাসখণ্ড তুমি জানো 10 জোড়া, এর ভিতর প্রশ্বাসী হচ্ছে প্রথম 4 জোড়া, নিঃশ্বাসী হচ্ছে পরবর্তী 6 জোড়া। এই যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া,
এটা হচ্ছে তোমার চুপসে যায় না। কেন? কারণ ইন্টিমা থাকে, ইন্টিমা পুরো হয়ে টিনিডিয়া তৈরি করে। সেই টিনিডিয়ার জন্য শ্বাসনালী কখনো চুপসে যায় না। শ্বাসনালী হচ্ছে এই ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। এই ট্রাকিওলে কিন্তু এই টিনিডিয়া টিরিয়া এগুলা নাই। তাহলে এইটা অংশগুলা কি কি, ট্রাকিয়া সম্পর্কে একটু ডিটেলসে পড়বা। এটা হচ্ছে ব্যাপার। তারপর একটু আসো, আমরা ঘাসফড়িং এর রক্ত শ্বসনে কোনো ভূমিকা পালন করে না, কারণ ঘাসফড়িং এর রক্তে কোনো শ্বাসসংযোগ নাই। এই জায়গাটা বলা আছে। এখন আসো ঘাসফড়িং এর রেচন। তো এখানে ম্যালপিজিয়ান নালিকা সম্পর্কে ডিটেইলস অবশ্যই তোমাকে পড়তে হবে, আর অতিরিক্ত রেচনাঙ্গ যেগুলো সেগুলোর নাম পড়তে হবে। ম্যালপিজিয়ান নালিকা সম্পর্কে ডিটেইলস, অতিরিক্ত রেচনাঙ্গগুলোর নাম। এখন আসো আমরা এরপর সংবেদী অঙ্গ আসবো। সংবেদী অঙ্গের ক্ষেত্রে স্পর্শনীয় কোনটা নাম কি, কোনটা নাম কি, মোটামুটি ইম্পর্টেন্ট, 2 স্টার ইম্পর্টেন্ট। পুঞ্জাক্ষী 3 স্টার ইম্পর্টেন্ট। পুঞ্জাক্ষীর যে গঠন, এখানে এই ছবিটা দেখলেই বুঝতে পারবা যে কি কি অংশ আছে। প্রথমে অংশগুলোর নাম, তারপর হচ্ছে কোনটা থেকে কি তৈরি হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো কর্নিয়ার কাজ কি, র‍্যাবডোমের কাজ কি, আর একটা হচ্ছে আরেকটা কাজ পড়বা, সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোণের কাজ কি। আচ্ছা, এটা হইল দর্শন কৌশলের ক্ষেত্রে জাস্ট এই পার্থক্যটা পড়বা, এই পার্থক্যটাই সব আছে। তো এখানে এভাবে মনে রাখতে পারো যে উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? উজ্জ্বল আলোতে হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। আর সুপার পজিশন প্রতিবিম্ব, তোমার মনে হতে পারে সুপার পজিশন, তাহলে এটা মনে হয়, কিন্তু এটা হচ্ছে সন্ধ্যার আলোতে, মৃদু আলোতে। তাহলে এভাবে মনে রাখতে পারো উজ্জ্বল মোজা, কি মনে রাখবা? উজ্জ্বল মোজা। এখন উজ্জ্বল মোজা মনে রাখবা। প্রজনন তন্ত্রের ক্ষেত্রে একটু চলে আসো। প্রথমে যৌন দ্বিরূপতা, একলিঙ্গ, এই শব্দগুলো তো সবার আগে পড়বা। এরপরে আসো পুরুষ প্রজননতন্ত্র অংশ কি, স্ত্রী প্রজনন অংশগুলা কি, অংশগুলোর নাম পড়বা। এবং মনে রাখবা স্ত্রী প্রজননতন্ত্রে কিন্তু এখানে স্পার্মাথিকা আছে। তো স্পার্ম মানে মনে হয় যে মানে পুরুষের কিছু, তো স্পার্মাথিকাটা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, এই জায়গাটা কাছে লাগানো যাবে না। অংশগুলোর নাম পড়বা। প্রজননের ক্ষেত্রে ঋতুগুলা পড়বা, বিশেষ করে এই যে জায়গাটা ডিম পাড়া আর এর আগে নিষেক, নিষেক আর ডিম পাড়াটা ডিটেলসে পড়বা। আর ঘাসফড়িং এর ডিম্বাণু হচ্ছে সেন্ট্রাল এসিথাল ডিম্বাণু। আর এই যে পেজ, এই পেজটা মারাত্মক ইম্পর্টেন্ট। সম্পূর্ণ অসম্পূর্ণ পার্থক্য করে পড়বা। সম্পূর্ণ রূপান্তর কই ঘটে, অসম্পূর্ণ রূপান্তর কোথায় ঘটে, কোন কোন প্রাণীতে ঘটে, কি কি দশা আছে, শিশু অবস্থায় প্রাণীকে কি বলে। আর লাস্টে হচ্ছে এই চার্টটা, লাস্টে হচ্ছে একটা চার্ট আছে, এই যে মোল্টিং এর পরে এইখানে চলে আসো রূপান্তর হরমোনের ভূমিকা। এই যে হরমোনের ভূমিকা যেইটা, সেইটা এই যে চার্ট বলি আর যাই বলি, এই যে জায়গাটা, এই জায়গাটা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে আর এরপরে যে লাইনগুলো দাগানো আছে এই লাইনগুলো পড়বা। এরপরে হচ্ছে এই যে দাগানো লাইনগুলো, এই দাগানো লাইনগুলো পড়বা। এখন চলে আসো, এখন আসো আমরা আসলে চ্যাপ্টার 3 প্রশ্ন ব্যাংকে যাব। প্রশ্ন ব্যাংকে গিয়ে দেখবো যে চ্যাপ্টার 3 থেকে কি কোশ্চেন আসে। তো বলে দিই যে মানবদেহের যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোতে আসলে বাদ দেওয়ার সুযোগ খুব কম, মানবদেহের সব জায়গা থেকে প্রশ্ন আসে। তো পরিপাক শোষণ ব্যাপারটা ওই রকম। তবে একটু বলি কোন জায়গা থেকে সবচেয়ে বেশি, মানে তুমি ঘুরে ফিরে দেখবো যে 50% কোশ্চেনই এনজাইম থেকে আসছে। যে শর্করার এনজাইম কোনগুলা, আমিষের এনজাইম কোনগুলা, আর স্নেহের এনজাইম কোনগুলা। ফার্স্টে এইটা। 2 নাম্বার হচ্ছে মানে লালা রসের এনজাইম কোনটা, অগ্নাশয়ের পাকস্থলীর এনজাইম কোনটা, অগ্নাশয়ের এনজাইম কোনটা, তারপর হচ্ছে অন্ত্রের এনজাইম কোনটা, এটা আসে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এনজাইমগুলো, সেগুলো কোন খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে। এটা পড়লেই দেখবা যে মোটামুটি তুমি 50% প্রায় প্রশ্ন পেয়ে যাচ্ছ। এর বাইরে আবার লালাটা খুব ইম্পর্টেন্ট। যকৃৎ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, যকৃতের কিচ্ছু বাদ দেওয়া যাবে না। শুধু যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা, যকৃৎ কি কি সঞ্চয় করে, যকৃৎ কি কি বিপাক করে। এরপর বেশ কিছু বিক্রিয়া আছে তোমরা জানো, যে গ্লাইকোলাইসিস, তাই না, গ্লাইকোজেনোলাইসিস, তারপর হচ্ছে কি বলে লাইপোলাইসিস, এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো জানতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি কোন এনজাইম, ব্যাকটেরিয়া এনজাইম সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়। তো শোষণে বেসিক প্রশ্ন যে খাদ্যসার শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে। তো ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ আছে, জেজোনাম, ডিউরেনাম, জেজোনাম, ইলিয়াম। তো কোথায় শোষণ হয়, কোথায় ক্ষরণ হয়, এটা। আচ্ছা, তারপর একটু চলে আসো, আমরা এখানে চলে আসি। এরপরে ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট সেল পাওয়া যায়। তো গবলেট সেল আসলে ক্ষুদ্রান্ত্র পাওয়া যায়, বৃহদন্ত্র পাওয়া যায়, তবে বৃহদন্ত্রে গবলেট সেলটা বেশি পাওয়া যায়। কোন এনজাইম লালা গ্রন্থিতে, এনজাইম থেকে প্রশ্ন। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে, এনজাইম থেকে প্রশ্ন। আমিষ পরিপাকের এনজাইম, এনজাইম থেকে প্রশ্ন। আমি বলছি যে এনজাইম থেকেই তুমি সব পেয়ে যাবা, দেখছো? লিভারের কোন লোকটি পিত্ত, দেখো লিভার থেকে প্রশ্ন। লিভার আর এনজাইম পড়লেই দেখবা যে এখানে 70-80% কোশ্চেন হয়ে গেছে। তুমি দেখো কোন এনজাইম অগ্নাশয় নাই, এনজাইম। তারপর আসো, এরপরে হচ্ছে পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়, কোষগুলা। এখানে পাকস্থলীর যে কোষগুলা সেগুলা, আর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলা, সেই কোষগুলা। এই কোষগুলা কি, সেই কোষগুলার কাজটা কি। আচ্ছা, এখন চলে আসো মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে।
তুমি জানো এটাও যকৃতের প্রশ্ন। মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? ওই যে বললাম, আবারও গবলেট কোষের প্রশ্ন। দেখছো একটা প্রশ্ন মানে একটা টপিক থেকে বারবার প্রশ্ন আসে, তার প্রমাণ পাইছো। আচ্ছা দেখো, সবচেয়ে বেশি খাদ্যশস্য শোষিত হয়, রিপিটেড প্রশ্ন। কোন হরমোন পাকস্থলীর? হরমোন থেকে প্রশ্ন, ও হরমোন থেকেও প্রশ্ন আসে, তবে হরমোন থেকে অত ডিটেলসে প্রশ্ন আসে না। হরমোনগুলোর নাম পড়বা আর তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোনগুলো পড়বা। ইম্পর্টেন্ট দুইটা তিনটা হরমোন আছে, দুইটা তিনটা হরমোনই আছে, হ্যাঁ। গ্যাস্ট্রিন আর সিক্রোটিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন। আচ্ছা তাহলে একটু চলে আসো 15তে। দাঁত, দাঁতের প্রশ্ন আসে, দন্ত সংকেত, বাচ্চাদের দন্ত সংকেত, এরপর হচ্ছে বড় মানুষের দন্ত সংকেত, এরপর হচ্ছে ওই যে টেস্ট বার থেকে প্রশ্ন আসে। ছোট টপিক কম প্রশ্ন আসে, যকৃৎ বড় টপিক বেশি প্রশ্ন আসে, এনজাইম বড় টপিক বেশি প্রশ্ন আসে। এই দুটো টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিএমআই, ওই যে স্থূলতা থেকে প্রশ্ন আসছে। স্থূলতা থেকে কি প্রশ্ন আসে আমি বলি। এক হচ্ছে বিএমআই আসে, আর হচ্ছে কিছু রোগের কারণে তুমি মোটা হয়ে যাবা, আর মোটা হওয়ার পরে কিছু রোগ হবে। মোটা হওয়ার পরে কি মোটা হওয়ার জন্য কি রোগ হয়, আর কোন রোগগুলোর জন্য তুমি মোটা হয়ে যাবা, এটা আর বিএমআইটা পড়বা। 17 নম্বরে চলে আসো, যকৃৎ। আবার যকৃতের প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রের অংশ। এই যে অংশগুলো এখানে কিন্তু পরিপাকেও দেখবা যে অংশ থেকে প্রশ্ন আসতেছে বারবার, ঠিক আছে। এর অংশ কোনটা, বৃহদন্ত্রের অংশ কোনটা। খাসপড়িও দেখবা যে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন, এর অংশ কোনটা, ওর অংশ না কোনটা। আচ্ছা তাহলে পেপসিনের ক্ষেত্রে কোনটা সত্য নয়, আবারও পেপসিন থেকে প্রশ্ন। হরমোন থেকে প্রশ্ন, স্থূলতার সাথে সম্পর্কযুক্ত রোগ। ওই যে বললাম, তুমি যদি একটু মোটা হয়ে যাও, স্থূল হয়ে যাও, তাহলে কি রোগগুলো হবে। মাইক্রোভিলাই, ক্ষুদ্রান্ত্র। তো এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের গঠন থেকে প্রশ্নটা আসছে। এরপর আমরা দেখতে চাই হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড কোনটা। তো এখানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এই জায়গাগুলো, গ্লাইকোলাইসিস না গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই প্রশ্নগুলো আসছে। অগ্নাশয়ের আলফা কোষ থেকে, ওই যে বললাম অগ্নাশয়ের কোষ আর পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলার কাজ, কোষগুলা কি, কোষগুলার কাজ কি। আচ্ছা এখন আসো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, এটা এনজাইমের কাজ। আচ্ছা এরপরে হচ্ছে জিহ্বার কোন অংশ লবণাক্ততা স্বাদ গ্রহণ করে, টেস্ট বার্ডের প্রশ্ন। লাইপোলাইটিক এনজাইম কোনটা, এনজাইমের প্রশ্ন। এরপর বিএমআই এর প্রশ্ন, স্থূলতার প্রশ্ন। 28 নম্বর স্থূলতার প্রশ্ন। ভিটামিন, যকৃতের প্রশ্ন। আমিষ, এনজাইমের প্রশ্ন, যকৃতের প্রশ্ন। তারপর হচ্ছে কোন হরমোন, হাইড্রোক্লোরিক। তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড শোষণ হয় কোথায়। তাহলে তুমি ব্যাপারটা ঘুরে ফিরে খেয়াল করছো যে তোমার ঘুরে ফিরে তুমি যকৃত আর এনজাইম পড়ো, ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পেরে যাবে। চলো আমরা একটু বই দেখি। প্রথমে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু বলি এই জায়গাটা, পৌষ্টিক নালীর অংশগুলা কি, কার দৈর্ঘ্য কতটুকু, পাকস্থলীর পার্ট কি, ক্ষুদ্রান্তের পার্ট কি, বৃহদান্ত্রের পার্ট কি। পৌষ্টিক গ্রন্থি পাঁচটা, পাঁচটার নাম, কোনটা পৌষ্টিক গ্রন্থি কোনটা পৌষ্টিক গ্রন্থি না আসতে পারে। আচ্ছা এরপরে চলে আসবা তুমি এখানে যে পরিপাককারী এনজাইম আছে, এটা এখান থেকে না পড়ে ওই যে চার্ট আছে না, এক পেজ, পুরো এক পেজ জুড়ে একটা চার্ট, ওই চার্ট থেকে পড়বা এই পরিপাককারী এনজাইমগুলা। তো এটা খুবই আসে, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা, শর্করা লিপিড পরিপাককারী এনজাইম কোনটা, আর হচ্ছে তোমার কি জানো প্রোটিন পরিপাককারী এনজাইম কোনটা, এটা খুব আসে। এখন আসো এই জায়গায় তুমি টেস্ট বার্ড নিয়ে কিচ্ছু বাদ দিবা না, টেস্ট বার্ড নিয়ে কিচ্ছু বাদ দিবা না, ঠিক আছে। আরেকটা জায়গা আছে যে সফট প্যালেটের কাজ কি, হার্ড প্যালেটের কাজ কি, আর এপিগ্লটিসের কাজ কি, এটা পড়বা। আচ্ছা তো এখানে টেস্ট বার্ড নিয়ে কিচ্ছু বাদ দেবো না, টেস্ট বার্ড মারাত্মক ইম্পর্টেন্ট। লালা খুবই ইম্পর্টেন্ট। লালাতে লাইসোজাইম এনজাইম আছে, লালাতে কোন এনজাইম আছে কোন এনজাইম নাই, হ্যাঁ টম আছে, টায়ালিন মল্টেজ। তারপর হচ্ছে লালা গ্রন্থিগুলা কি, সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা, তাহলে লালার কিচ্ছু বাদ দিবা না। আচ্ছা এই যে এখানে হার্ড প্লেটের কাজ আছে, সফট প্লেটের কাজ আছে, আর সাথে এপিগ্লটিসের কাজটা, এই তিনটা একসাথে পড়ে ফেলবা। আচ্ছা এরপরে আসো লালার এনজাইম, এই এনজাইমগুলো একসাথে পড়বা। এবার আসো দাঁত। তো দাঁতের সংকেতটা আসে মেইনলি, আর দাঁতকে কি কি নামে ডাকে, ডাইফায়োডন্ট, ঠিকোডন্ট, হেটেরোডন্ট, এই নামগুলোতে ডাকে। এরপরে আমরা চলে আসবো পাকস্থলীর পরিপাক। তো পাকস্থলীর এই অংশগুলা কি আছে, পাকস্থলীর যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে আর অংশগুলার নাম কি, এটাই পড়বা। এটা পড়ার পরে হচ্ছে তোমার পরিপাকের ক্ষেত্রে ওই যে পাকস্থলীতে শর্করা পরিপাকের এনজাইম নেই, আমিষ পরিপাকের এনজাইম কারা, লিপিড পরিপাকের এনজাইম কারা, তাদের কাজটা কি, এখানে এনজাইমটাই পড়া। পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, 4-5টা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, সত্য মিথ্যায় আসতে পারে এখান থেকে প্রশ্ন। আচ্ছা আর গ্যাস্ট্রিক আলসার হয় কি কি রেজানে, ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রে চলে আসো আবারও, ক্ষুদ্রান্ত্রের অংশগুলো কি কি, কোন অংশের দৈর্ঘ্য কতটুকু। আচ্ছা তো তারপর এখানে কি আছে, যে লাইনগুলো দাগানো আছে সেগুলো তো অবশ্যই পড়বা। তো এরপরে চলে আসো আমরা একটু দেখতে চাই, হ্যাঁ স্নেহ পরিপাকের ক্ষেত্রে দেখবা যে মানে আমিষ পরিপাকের অনেক এনজাইম পাবা,
লিপিড পরিপাক তোমার প্রোটিন পরিপাককারী অনেক এনজাইম পাবা, কিন্তু স্নেহ পরিপাককারী এনজাইম আসলে তেমন পাবা না। কেন পাবা না? কারণ স্নেহ পরিপাককারী একটাই এনজাইম ঘুরে ফিরে দেখবে যে লাইপেজ। কারণ স্নেহ খাদ্যগুলো নর্মালি পরিপাক হইতে চায় না, এদের ক্ষেত্রে ইমালসিফিকেশন হয়, এই যে পিত্ত লবণগুলো ইমালসিফিকেশন করে। ফলে এই যে ইমালসিফিকেশন, কিছু পিত্ত লবণ আছে, কিছু পিত্ত রঞ্জক আছে, এই পিত্ত লবণ কারা, পিত্ত রঞ্জক কারা, এরা কি করে, এই জায়গাগুলো জানতে হবে। এখন আসো পরিপাক গ্রন্থি, মারাত্মক ইম্পর্টেন্ট। লালা গ্রন্থি খুবই খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটা গ্রন্থি কি কি, এখানে তিনটা গ্রন্থি কি কি এটা পড়বা, আর কতটুকু পানি কতটুকু পিএইচ এইটা। হ্যাঁ, আর এই লালা গ্রন্থির কাজটা, বিশেষ করে এই লাইসোজাইম এনজাইম থেকে কিন্তু এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। লালা গ্রন্থিতে লাইসোজাইম এনজাইম থাকে। যকৃৎ তুমি জানো যে যকৃতের পড়াটা মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ। যকৃৎ থেকেই প্রচুর প্রশ্ন আসে। যকৃতের প্রথমে এখানে বেসিক ইনফরমেশন আছে, বেসিক ইনফরমেশনগুলো জানতে হবে। তারপর যকৃতের সঞ্চয় ভূমিকা কি, এখানে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। যকৃতের বিপাকীয় ভূমিকা কি এটা জানতে হবে। তারপর হচ্ছে তোমার এখানে এখনো শেষ হয় নাই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন আসো পিত্তরসের পড়া। পিত্তরসের পড়াও ইম্পর্ট্যান্ট। তো পিত্তরস যেহেতু ছোট টপিক, প্রশ্ন কম আসে, এই হচ্ছে আসল ঘটনা। হ্যাঁ, তো পিত্তরসে এই জায়গায় ইমালসিফিকেশন, তারপর হচ্ছে যে পেরিস্টালসিস করে, আর কি কি ভিটামিনকে শোষণে সহায়তা করে। আচ্ছা, এখন অগ্নাশয়ের ক্ষেত্রে আসবা। অগ্নাশয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। বেসিক আলোচনা তো পড়বা, তবে অগ্নাশয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা মিশ্র গ্রন্থি। এরপরে শুক্রাশয়, ডিম্বাশয় এগুলোও মিশ্র গ্রন্থি। আর যকৃৎ একই সাথে বহিঃক্ষর ও অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, আর নিচে চলে আসবা। এই জায়গাটায় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে চারটা কোষ, সেই চারটা কোষের কোনটার কাজ কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা। আচ্ছা, এরপরে চলে আসো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডেও 4 রকম কোষ আছে, সেই 4 রকম কোষ কি, তার কার 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 কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আন্তরিক গ্রন্থি, এখানে কি কি কোষ আছে সেই জায়গাটা একটু দেখবা। এরপরে আসো পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা। তো এখানে দেখো এই যে ছবিটা, এখানে 3টা হরমোন ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিন, সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন। এই গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন এই 3টা হরমোনের কাজ কি পড়বা। এই 3টা হরমোনের কাজ কি পড়বা। তারপর আসো এরপরে হচ্ছে হরমোনগুলা। তো হরমোনগুলার ভিতর গ্যাস্ট্রিন আর সিক্রেটিন এই দুইটা কিচ্ছু বাদ দিবা না, দেখবা যে ঘুরে ফিরে এই দুইটা থেকেই প্রশ্ন আসে। আর বাকি যে হরমোনগুলা সেগুলোর নাম পড়বা, সেগুলোর মেইনলি নাম পড়বা। একটু এখানে চলে আসো। এখানে গ্রিলিন নামে একটা হরমোন আছে যেটা ক্ষুধার উদ্রেক করে, আর পিপি আর পিওয়াইওয়াই দুইটা হরমোন যেটা খাওয়ার পরে তৃপ্তি দেয়। আচ্ছা, এই জায়গাটা আমরা জানবো। এই চার্ট তো মানে 10 স্টার, আমি নর্মালি 2 স্টার 3 স্টার বলি, এই চার্ট হচ্ছে 10 স্টার। 50% কোশ্চেন দেখবে যে এই চার্ট থেকে আসছে। এখানে কি পড়বা, পড়বা প্রথমে কার্বোহাইড্রেট পরিপাককারী কারা, প্রোটিন পরিপাককারী কারা, লিপিড পরিপাককারী কারা। 2 নম্বরে এসে পড়বা যে মুখবিবর থেকে বা লালা গ্রন্থি থেকে কি রস খরিত হয়, কোন এনজাইম, পাকস্থলী থেকে কোন এনজাইম, অগ্নাশয় থেকে কোন এনজাইম, আর ক্ষুদ্রান্ত থেকে কোন এনজাইম, এইগুলা পড়বা। থার্ডে তুমি গুরুত্বপূর্ণ যেগুলা এনজাইম, গুরুত্বপূর্ণ এনজাইম কোনগুলো একটু বলি। টায়ালিন, মল্টেজ, পেপসিন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে অ্যামাইলেসটা ইম্পর্টেন্ট, ট্রিপসিন, কাইমোট্রিপসিনটা ইম্পর্টেন্ট, লাইপেসটা ইম্পর্টেন্ট, এইগুলো ইম্পর্টেন্ট, ল্যাকটেজ, মল্টেজ ইম্পর্টেন্ট। তাইলে এই যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো ইম্পর্টেন্ট, এরা কোন খাদ্যকে কিসে কনভার্ট করে। এখন শোষণ আসো। তো শোষণের ক্ষেত্রে তোমরা জানো যে ক্ষুদ্রাংশ শোষণ হয়। তো ক্ষুদ্রান্তের 3টা অংশ আছে, কোথায় কি শোষণ হয় সেই জায়গাটা তোমাকে জানতে হবে। এবং ক্ষুদ্রান্ত্রে তুমি একটু খেয়াল করবা যে ক্ষুদ্রান্ত্রে ভিলাই আছে, মাইক্রো ভিলাই আছে, ব্রাশ বর্ডার আছে, এই শব্দগুলোর সাথে, এই শব্দগুলো থেকে প্রশ্ন হয়। আর তারপর একটু চলে আসো। এই যে শোষণ, এটা একটু বুঝে বুঝে পড়তে হবে। শোষণ 2 ভাবে হয়, সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ, অর্থাৎ ব্যাপনের মাধ্যমে শোষণ হয়। ফলে সক্রিয় শোষণটা তোমাকে ডিটেলসে পড়তে হবে, নিষ্ক্রিয় পরিশোষণ যেটা সেটা তোমাকে ডিটেলসে পড়তে হবে। এখন আসো, এবং বিশেষ করে স্নেহটা একটু বুঝে বুঝে পড়বা। এই যে স্নেহ কিভাবে পরিপাক হয়, লিপিডটা, এটা থেকে সত্য মিথ্যা আসতে পারে, ফলে এটা লিপিড কিভাবে পরিপাক হয় সেটা একটু ডিটেলসে পড়তে হবে। আর বৃহদান্ত্রের অংশগুলোর নাম কি সেইটাই পড়বা। তো বৃহদান্ত্রে আসলে ওইভাবে পরিপাক হয় না, খুবই সামান্য পরিমাণ পরিপাক হয়, 10%-এর মতো পরিপাক হয়। এরপরে এই যে হাইড্রোজেন সালফাইডের জন্য মল দুর্গন্ধযুক্ত হয়, এই তথ্যটা। এরপরে এই যে অনুচ্ছেদ, যকৃতের অনুচ্ছেদ, অগ্নাশয়ের অনুচ্ছেদ, পাকস্থলীর অনুচ্ছেদ, ক্ষুদ্রান্ত্রের অনুচ্ছেদ, বিশেষ করে পাকস্থলীতে আছে রোগী আর ক্ষুদ্রান্ত্রে আছে হচ্ছে ভিলাই, এই জিনিসটা। এছাড়া গবলেট শোষণক্ষম কোষ আছে, গবলেট কোষ ক্ষুদ্রান্ত্রেও আছে, বৃহদান্ত্রেও আছে, তবে বৃহদান্ত্রে গবলেট কোষের পরিমাণ বেশি। তাহলে আমাদের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে লেয়ার কতগুলা, বিশেষ করে মিউকোসা লেয়ারে কি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্থূলতার ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে আমরা বিএমআইটা পড়বো, আর হচ্ছে
এই যে রোগগুলা, স্থূল হলে কি কি রোগ হইতে পারে সেইটা, আর জিনগত কারণে 80% ক্ষেত্রে বাবা মা যদি স্থূল হয় তাহলে বাচ্চা কাচ্চা স্থূল হয়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর কি কি রোগ হইলে তুমি এই যে এই অসুখগুলা হইলে এই ওষুধগুলা খাইলে তুমি স্থূল হয়ে যাইতে পারো, তুমি স্থূল হয়ে যেতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা আমাদের ক্লাসগুলোকে 3টা লেয়ারে ভাগ করব। প্রথমে আমি তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব, কোথায় তুমি আসলে ভুল করো সেই জায়গাগুলো আমি একসাথে করে দিব, নাম্বার 1। 2 নম্বরে আমি প্রশ্ন ব্যাংকটা দেখে তোমাকে দেখাই দিব যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয়, এবং তারপর বই থেকে আমি তোমাকে বলে দিব যে কোন জায়গাগুলো তুমি সবচেয়ে বেশি ফোকাস করবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।